বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অধ্যয়নরত বিবিএ তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি গোলদার মোহাম্মদ মহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, পরিবারের সাথে নিরাপদে অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। একটি দীর্ঘ সময় ধরে তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। এই দীর্ঘ ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অনলাইন শ্রেণী কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের আয়োজন। এই বিশাল কর্মযজ্ঞে আমাকে সরাসরি যুক্ত করার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমাদের এই নিয়মিত অনলাইন শ্রেণী কার্যক্রম আমাদের নিয়মিত অধ্যয়নে সহায়ক ভূমিকা পালন করছে। আমরা নিয়মিত কস্ট অ্যাকাউন্টিং কোর্সের উপর ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক লেকচার পরিচালনা করছি। আজ তারই ধারাবাহিকতায় আমাদের সপ্তম লেকচার পরিচালিত হবে। এর আগে আমরা ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত 6টি লেকচার পরিচালনা করেছি। সেগুলো আশা করছি তোমাদের নিয়মিত লেখাপড়ায় সহায়তা প্রদান করেছে। আজ আমরা আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর 6ষ্ঠ অধ্যায় ওভারহেড অধ্যায়টা নিয়ে। তাহলে শুরুতেই আমরা দেখে নিব আজকে আলোচনার যে বিষয় ওভারহেড, এই অধ্যায়ে সিলেবাসের অন্তর্ভুক্ত কোন কোন বিষয়গুলো রয়েছে আমরা একে একে দেখে নিব। প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল অফ ওভারহেড, predetermined manufacturing overhead, methods of determining allocation ratios, applied manufacturing overhead, over and under applied manufacturing overhead, administrative selling and distribution overhead, and সর্বশেষ অ্যাকাউন্টিং ফর ওভারহেডস। এই ছিল আমাদের আজকের ওভারহেড চ্যাপ্টারের সিলেবাসের অংশবিশেষ। এখন আমরা দেখব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, অর্থাৎ আজকের আলোচনার শেষে যে সকল বিষয়গুলো নিয়ে তোমাদের একটি পরিষ্কার ধারণা তৈরি হবে, সেই বিষয়গুলো আমরা এখন একে একে দেখে নেই। উপরিব্যয় বা ওভারহেড, উপরিব্যয়ের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশনস অফ ওভারহেড, উপরিব্যয়ের উনবন্টন ও অধিবন্টন এবং এর কারণসমূহ, আন্ডার অ্যান্ড ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড অ্যান্ড কজেস, কারখানা উপরিব্যয়ের পূর্ব নির্ধারিত হার নির্ধারণের পদ্ধতিসমূহ, মেথডস অফ প্রিডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড রেটস, এবং সর্বশেষ আমরা এই পদ্ধতিগুলোর উপর কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান দেখব। তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এখন বিস্তারিতভাবে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা চলে যাই
আমাদের ওভারহেড বা উপরিব্যয় কি এবং সেটি সম্পর্কে মনীষীগণ কি সংজ্ঞা প্রদান করেছেন সেটি আমরা একটু দেখে নেই। উৎপাদনের সাথে সম্পর্কিত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম ও প্রত্যক্ষ খরচ ব্যতীত অন্যান্য যাবতীয় খরচের সমষ্টিকে উপরিব্যয় বলা হয়। উপরিব্যয় বা উপরি খরচকে ইংলিশে ওভারহেড কস্ট, ওভারহেড এক্সপেন্সেস, ওভারহেড চার্জেস, বার্ডেন, নন প্রোডাকশন কস্ট, লোডিং, সাপ্লিমেন্টারি কস্ট ইত্যাদি নামে অবহিত করা হয়। অর্থাৎ আমরা বলছি যে প্রত্যক্ষ খরচসমূহ ব্যতীত বাকি সকল খরচসমূহকে আমরা ওভারহেড বলছি। সকল খরচসমূহের সমষ্টিকে আমরা ওভারহেড বলছি। আমাদের প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের সমষ্টিকে আমরা বলি প্রাইম কস্ট, এবং এই প্রাইম কস্টের বাইরে যাবতীয় যে খরচগুলো রয়েছে সেগুলোর সমষ্টিকেই আমরা বলছি ওভারহেড বা উপরিব্যয়। এখন আমরা দেখব বিভিন্ন লেখকের বা মনীষীদের প্রদত্ত বিভিন্ন সংজ্ঞা ওভারহেড সম্পর্কে মনীষীরা কে কি বলেছেন। আমরা দুজন বিখ্যাত মনীষীর সংজ্ঞা দেখে নিব। প্রথমেই আমরা দেখব H.J. ওয়েলডন। তিনি বলেছেন, ওভারহেড represents the cost of indirect material, indirect labor, and such other expenses, including services, as cannot conveniently be charged to a specific unit. অর্থাৎ পরোক্ষ মালের ব্যয়, পরোক্ষ শ্রম ও সেবা খরচসমূহ অনুরূপ অন্যান্য খরচ যা সহজে কোনো একটি নির্দিষ্ট এককে ধার্য করা হয় না তাদেরকে উপরিব্যয় বা উপরি খরচ বলা হয়। যেমন প্রাইম কস্টের ক্ষেত্রে প্রত্যক্ষ কাঁচামাল একটি বড় অংশ জুড়ে থাকে, যেটিকে আমরা কাঁচামাল বলি। প্রত্যক্ষ শ্রম একটি বড় অংশ জুড়ে থাকে, যেটিকে আমরা শ্রম বা ওয়েজেস বলি। কিন্তু পরোক্ষ ব্যয়ের ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট এককে এটি আমরা ধার্য করতে পারি না। এজন্য সকল পরোক্ষ ব্যয়গুলোকে আমরা একসাথে যোগ করে সেটিকে বলছি উপরিব্যয়। আমরা আরেকটি সংজ্ঞা দেখে নেই। ডব্লিউ বিগস এর মতে, all indirect costs are termed as overhead, অর্থাৎ সব পরোক্ষ ব্যয়কে উপরিব্যয় বলা হয়। সকল পরোক্ষ ব্যয়ের সমষ্টিকে আমরা আসলে উপরিব্যয় বলছি। উপরিব্যয় কথাটা অনেকটা বা ওভারহেড শুনলে মনে হয় যে মাথার উপর দিয়ে যে ব্যয়, মানে ছাদের মতো সবার উপরে বর্ধিত হয়ে আছে, কিন্তু প্রত্যেককেই সে সেবা দিচ্ছে, কিন্তু স্পেসিফিক কোনো হেডের আন্ডারে সেটি আনা যাচ্ছে না। এজন্য এই পুরো ব্যয়টিকে আমরা একসাথে ওভারহেড বা উপরিব্যয় বলছি, এবং এটি আমরা বিভিন্ন পদ্ধতি ধরে, বিভিন্ন বেসিস ধরে সেটিকে বন্টন করে থাকি। আমরা সেই পদ্ধতিগুলো দেখব। তাহলে আশা করছি উপরিব্যয় বা ওভারহেড সম্পর্কে তোমাদের একটি বেসিক ধারণা তৈরি হয়ে গেল। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী উপরিব্যয়ের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশনস অফ ওভারহেড। ব্যবস্থাপনার প্রয়োজন, উৎপাদনের ধরন, ব্যবসায়ের প্রকৃতি ইত্যাদি নানা বিষয় বিবেচনা করে উপরিব্যয়কে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। আমরা এখানে 6টি শ্রেণীতে বিভক্ত করেছি উপরিব্যয়কে, যেমন কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ, উৎপাদন ভিত্তিক শ্রেণীবিভাগ, নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীবিভাগ,
বিভাগ ভিত্তিক শ্রেণীবিভাগ এবং স্বাভাবিক ভিত্তিক শ্রেণীবিভাগ। এখানে আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগটা আমরা একটু মার্ক করে দিয়েছি, আলাদা কালিতে লিখেছি, কারণ এই আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ আমরা আমাদের তৃতীয় অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এই অধ্যায়টিতে আমরা স্থির উপরিব্যয়, পরিবর্তনশীল উপরিব্যয় এবং আধা পরিবর্তনশীল বা মিশ্র উপরিব্যয় সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা শুনেছ। এছাড়াও কার্যভিত্তিক উপরিব্যয় যেমন কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয়, গবেষণা ও উন্নয়ন উপরিব্যয়, এরকম 4টি বিভাগে আমরা বিভক্ত করছি। উৎপাদন ভিত্তিক শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা বলছি পরোক্ষ মাল বা পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, পরোক্ষ অন্যান্য খরচ। নিয়ন্ত্রণ ভিত্তিকের ক্ষেত্রে আমরা বলছি একটি হলো নিয়ন্ত্রণ যোগ্য উপরিব্যয়, আরেকটি হলো নিয়ন্ত্রণ অযোগ্য উপরিব্যয় বা অনিয়ন্ত্রণ যোগ্য উপরিব্যয়। বিভাগ ভিত্তিক শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা বলছি উৎপাদন বিভাগের সাথে জড়িত যেসব উপরিব্যয় সেটিকে আমরা বলছি উৎপাদন বিভাগের ব্যয়, আর সেবা বিভাগের সাথে জড়িত যে সকল উপরিব্যয় সেগুলোকে আমরা বলছি সেবা বিভাগের ব্যয়। স্বাভাবিক ভিত্তিক শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা বলছি একটি হলো স্বাভাবিক উপরিব্যয়, আরেকটি হলো অস্বাভাবিক উপরিব্যয়। এরকম বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন ধরন অনুযায়ী, বিভিন্ন প্রকৃতি অনুযায়ী আমরা এই উপরিব্যয় ক্লাসিফিকেশনটা করছি। তাহলে এখন আমরা আলোচনা করব উপরিব্যয়ের পুনঃবণ্টন ও এর কারণ। তাহলে আমাদের শুরুতে জানতে হবে উপরিব্যয়ের পুনঃবণ্টন এই ব্যাপারটি কি। উপরিব্যয়ের পুনঃবণ্টন বা আন্ডার অ্যাবজর্পশন বলতে আমরা কি বুঝি সেটি আমরা দেখে নেই। কোন সময়ের আরোপিত বা বণ্টিত উপরিব্যয় প্রকৃত উপরিব্যয় অপেক্ষা কম হলে তাকে উপরিব্যয়ের পুনঃবণ্টন বা কম বণ্টন বা আন্ডার অ্যাবজর্পশন ওভারহেড বলে। এখানে মনে রাখার স্বার্থে একটি টেকনিক তোমাদের বলে দেই। প্রকৃত, এখানে লক্ষ্য করো, প্রকৃত ব্যয় অপেক্ষা কম, অর্থাৎ প্রকৃত ব্যয়ের থেকে যদি কম হয় আমাদের বণ্টিত উপরিব্যয়, প্রকৃত ব্যয় অপেক্ষা কম, তাহলে সেটি কম বণ্টন বা পুনঃবণ্টন। এটি লক্ষ্য রাখলেই তোমরা সহজে মনে রাখতে পারবে যে প্রকৃত ব্যয় অপেক্ষা কম বণ্টন হলেই সেটিকে আমরা বলছি পুনঃবণ্টন বা আন্ডার অ্যাবজর্পশন। যেহেতু প্রকৃত ব্যয়টি বেশি, প্রকৃত ব্যয় অপেক্ষা বণ্টনটি কম, এজন্য এটি আমরা একটি কাজ থেকে সম্পূর্ণ উদ্ধার করতে পারি না। উদাহরণের মাধ্যমে যদি আমরা সেটি দেখি, মনে করি একটি কার্যের জন্য বণ্টিত উপরিব্যয়ের পরিমাণ 18,000 টাকা, কিন্তু কাজটি শেষ হওয়ার পর দেখা গেল যে প্রকৃত উপরিব্যয়ের পরিমাণ ছিল 25,000 টাকা। কাজেই উপরিব্যয়ের পুনঃবণ্টন 25,000 থেকে 18,000 বাদ দিলে 7,000 টাকা, অর্থাৎ এখানে প্রকৃত উপরিব্যয় অপেক্ষা বণ্টিত উপরিব্যয় কম, বিধায় একে উপরিব্যয়ের পুনঃবণ্টন বা কম বণ্টন বলা হয়। যেহেতু প্রকৃত ব্যয়টি বেশি, প্রকৃত ব্যয় থেকে বণ্টিত ব্যয়টি কম, এজন্য এটিকে আমরা বলছি পুনঃবণ্টন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পুনঃবণ্টনটি কেন হয়। এরপরে আমরা দেখব উপরিব্যয়ের অধিবণ্টন এবং এর কারণ। অধিবণ্টন বলতে আমরা বুঝি ওভার অ্যাবজর্পশন। কোন সময়ের আরোপিত বা বণ্টিত উপরিব্যয় প্রকৃত উপরিব্যয় অপেক্ষা বেশি হলে তাকে উপরিব্যয়ের অধিবণ্টন বা বেশি বণ্টন বা ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড বলা হয়। এখানে লক্ষ্য করো, এখানেও একইভাবে তোমরা মনে রাখতে পারো প্রকৃত উপরিব্যয় অপেক্ষা বেশি, অর্থাৎ এটি সবসময় প্রকৃত উপরিব্যয়ের সাথেই কম্পেয়ার করতে হবে। প্রকৃত উপরিব্যয় থেকে কম হলে তাকে আমরা বলছি পুনঃবণ্টন, আর প্রকৃত উপরিব্যয় থেকে বেশি হলে তাকে আমরা বলছি অধিবণ্টন। যেহেতু বণ্টনটি বেশি, প্রকৃত ব্যয়টি কম, এজন্য আমরা বলছি
বন্টনের দ্বারা মোট উপরিব্যয় জব বা কাজ থেকে সম্পূর্ণ উদ্ধার হয়। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে সেটি দেখি। মনে করি একটি কার্যের জন্য বন্টিত উপরিব্যয়ের পরিমাণ 30,000 টাকা, কিন্তু কাজটির প্রকৃত উপরিব্যয়ের পরিমাণ ছিল 25,000 টাকা। কাজেই উপরিব্যয়ের অধিবন্টন 30,000 থেকে 25,000 বাদ দিলে 5,000 টাকা, অর্থাৎ এখানে প্রকৃত উপরিব্যয় অপেক্ষা বন্টিত উপরিব্যয় বেশি, বিধায় একে উপরিব্যয়ের অধিবন্টন বা বেশি বন্টন বলা হয়। তাহলে অধিবন্টন বা বেশি বন্টন কখন বলছি আমরা? যখন প্রকৃত উপরিব্যয় থেকে বন্টিত উপরিব্যয় বেশি হয়ে যায়, তখন সেটিকে আমরা বলছি উপরিব্যয়ের অধিবন্টন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে উনবন্টন কখন হয় এবং কেন হয়, আর অধিবন্টন কখন হয় বা কেন হয়, এবং এই দুটির মধ্যে তফাৎ কোথায়। এরপরে আমরা চলে যাব কারখানা উপরিব্যয়ের পূর্ব নির্ধারিত হার নির্ধারণের পদ্ধতি সমূহ, মেথডস অফ প্রিডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড রেটস। আমরা বেশ কয়েকটি পদ্ধতি এখানে দেখব। একক প্রতি হার পদ্ধতি বা রেট পার ইউনিট মেথড, প্রত্যক্ষ মালের শতকরা হার পদ্ধতি, পার্সেন্টেজ অন ডিরেক্ট ম্যাটেরিয়াল মেথড, প্রত্যক্ষ শ্রমের শতকরা হার পদ্ধতি, পার্সেন্টেজ অন ডিরেক্ট লেবার মেথড, মুখ্য ব্যয়ের শতকরা হার পদ্ধতি, পার্সেন্টেজ অন প্রাইম কস্ট মেথড, প্রত্যক্ষ যন্ত্র ঘন্টা হার পদ্ধতি, ডিরেক্ট মেশিন আওয়ার রেট মেথড, প্রত্যক্ষ শ্রম ঘন্টা হার পদ্ধতি, ডিরেক্ট লেবার আওয়ার রেট মেথড। এই যে 6টি মেথড, এই 6টি মেথড নিয়েই আমরা একে একে আলোচনা করব। এই 6টি মেথডকে আমরা আবার 3টি আলাদা বিভাগে বিভক্ত করে ফেলছি। দেখো, প্রথমটি একক প্রতি হার পদ্ধতি, অর্থাৎ ইউনিট, এর বেজ হলো ইউনিট, একক হলো এটির বেজ। 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 3টি পদ্ধতিকে আমরা বলছি পার্সেন্টেজ মেথড। 3টি পদ্ধতি শতকরা হারের উপর নির্ভরশীল, জন্য এই 3টি পদ্ধতিকে আমরা পার্সেন্টেজের উপর বলছি পার্সেন্টেজ মেথড। আর সর্বশেষ যে দুটি পদ্ধতি, সেটিকে আমরা বলছি আওয়ারলি রেট মেথড। এটি ঘন্টা হারের উপর নির্ভরশীল, এজন্য আমরা বলছি আওয়ারলি রেট মেথড। তাহলে প্রথমটি হলো ইউনিটের উপর নির্ভরশীল, পরের 3টি হলো শতকরা হারের উপর নির্ভরশীল, আর সর্বশেষ দুটি হলো আওয়ারলি মেথড বা ঘন্টার উপর নির্ভরশীল। তাহলে এখন আমরা বিস্তারিত ভাবে দেখব প্রত্যেকটি মেথড সম্পর্কে এবং এটির সূত্র কেমন, এটি কখন প্রয়োগ করা হয়, প্রয়োগের ক্ষেত্রগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা একে একে আলোচনা শুরু করি আমাদের পদ্ধতিগুলো সম্পর্কে। প্রথমেই আমরা দেখব একক প্রতি হার পদ্ধতি, রেট পার ইউনিট মেথড। যেসব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসমূহ একই প্রকারের, সেখানে অনেক সময় সারা বছরের মোট উপরিব্যয়কে মোট উৎপাদিত পণ্যের একক দ্বারা ভাগ করে একক প্রতি উপরিব্যয় নির্ধারণ করা হয়। এগুলো যেহেতু প্রিডিটারমাইন্ড, পূর্ব নির্ধারিত হার, এই জন্যে আমরা যে সকল প্রতিষ্ঠানে একটা মাত্র পণ্য বা একই ধরনের পণ্য উৎপাদিত হয়, সেসব ক্ষেত্রে আমরা এটিকে প্রয়োগ করে থাকি। সূত্র আমরা বলছি ওভারহেড রেট পার ইউনিট ইকুয়াল টু টোটাল ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড টোটাল প্রোডাকশন ইউনিটস। অর্থাৎ উপরে থাকবে আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট, যেটি টাকা, আর নিচে থাকবে আমাদের কত ইউনিট পণ্য বা আমাদের ফিনিশ গুডস ওই নির্দিষ্ট সময়ে তৈরি হয়েছে সেটি। এবং প্রয়োগের ক্ষেত্রে আমরা বলছি যেসব প্রতিষ্ঠানে একটি মাত্র পণ্য উৎপাদিত হয় বা একটি ধরনের পণ্য উৎপাদিত হয়, ওইসব প্রতিষ্ঠানে এই পদ্ধতি সফলভাবে প্রয়োগ করা যায়। তাহলে এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে এই পদ্ধতিটি দেখব।
তাহলে আমাদের জন্য এটি আরো বেশি পরিষ্কার হবে। আমরা একটি উদাহরণ দেখি। এখানে বলা হয়েছে দ্য জিলং কোম্পানি হ্যাজ প্রডিউসড 5000 ইউনিটস ইন এপ্রিল, অর্থাৎ জিলং কোম্পানি 5000 ইউনিট প্রোডাক্ট তৈরি করে এপ্রিল মাসে, অ্যান্ড দ্য ফলোয়িং ওভারহেড কস্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল, আমাদের দেওয়া আছে যে কি কি ওভারহেড কস্ট এপ্রিল মাসে হয়েছে। ইনডিরেক্ট লেবার অ্যান্ড সাপ্লাইজ 1,25,000, ফ্যাক্টরি রেন্ট 1,52,000 টাকা, সুপারভিশন 58,000 টাকা, depreciation on factory equipment 1,15,000 টাকা। এই টোটাল চারটি আইটেমকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল ফ্যাক্টরি ওভারহেড দাঁড়ায় 4,50,000 টাকা। তাহলে আমাদের সূত্রে যে দুটি উপাদান প্রয়োজন, একটি হলো আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট যেটি 4,50,000 টাকা, আরেকটি হলো আমাদের ইউনিট যেটি প্রডিউসড ইউনিট, সেটি হলো 5,000 ইউনিটস। তাহলে 4,50,000 টাকাকে আমরা যদি 5,000 ইউনিটস দিয়ে ভাগ করি তাহলে আমাদের দাঁড়ায় 90 টাকা পার ইউনিট। এটাকে আমরা বলছি ওভারহেড কস্ট পার ইউনিট। 90 টাকা হলো আমাদের ওভারহেড কস্ট পার ইউনিট। এই পদ্ধতিটিকে আমরা বলছি একক প্রতি হার, অর্থাৎ পার ইউনিটের ওভারহেড কস্ট কত সেটি আমরা ক্যালকুলেট করে ফেললাম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী পদ্ধতি, প্রত্যক্ষ মালের হার পদ্ধতি, বা এটিকে আমরা বলতে পারি প্রত্যক্ষ কাঁচামালের হার পদ্ধতি, পার্সেন্টেজ অন ডিরেক্ট ম্যাটেরিয়াল মেথড। যেসব কারখানায় ব্যবহৃত প্রত্যক্ষ মালের সাথে কারখানা উপরিব্যয়ের সম্পর্ক লক্ষ্য করা যায় সেখানে এই পদ্ধতি প্রয়োগ করে উপরিব্যয়ের হার নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে কারখানা উপরি খরচকে ব্যবহৃত মালের ব্যয় দ্বারা ভাগ করে ভাগফলকে 100 দ্বারা গুণ করে শতকরা হার উপরিব্যয় বন্টন করা হয়। তাহলে এখানে একটি জিনিস খেয়াল করতে হবে যে আমরা 100 দ্বারা গুণ করছি, আমাদের যে ভাগফলটি দাঁড়াবে সেটি আমরা 100 দ্বারা গুণ করব, তবেই আমাদের পার্সেন্টেজটি বের হবে। পার্সেন্টেজ অন ডিরেক্ট ম্যাটেরিয়াল, এই মেথডে আমরা বলছি এস্টিমেটেড ওভারহেড ডিভাইডেড বাই কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড, অর্থাৎ আমাদের যে ওভারহেডটি থাকবে সেই ওভারহেডটি আমরা কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড, আমাদের যতটুকু ম্যাটেরিয়াল ইউজড হয়েছে নির্দিষ্ট টাইমে বা উক্ত টাইমে সেই ম্যাটেরিয়ালের যে খরচ সেটি দিয়ে আমরা ভাগ করব। ভাগ করার পরে যেটি আমাদের হাতে যে ফলাফলটি আসবে সেটিকে আমরা অবশ্যই 100 দিয়ে গুণ করব, তবেই আমাদের আসবে পার্সেন্টেজ অন ডিরেক্ট ম্যাটেরিয়াল। অর্থাৎ ম্যাটেরিয়ালের উপর কত অংশ ওভারহেড সেটি যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। একটি উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আরো বেশি পরিষ্কার হবে। মনে করি একটি কারখানার মোট আনুমানিক উপরিব্যয় 90,000 টাকা এবং ব্যবহৃত মালের পরিমাণ 1,20,000 টাকা। তাহলে দুইটি তথ্যই কিন্তু আমরা পেয়ে গেলাম। একটি হলো আমাদের উপরিব্যয়ের পরিমাণ 90,000 টাকা আর আমাদের কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড বা ব্যবহৃত মালের পরিমাণ 1,20,000 টাকা। এক্ষেত্রে উপরি খরচ হবে ব্যবহৃত মালের শতকরা হার, সেটি আমরা যদি সূত্রটি প্রয়োগ করি 90,000 ভাগ 1,20,000, যে ফলাফলটি আসবে সেটির সাথে আমরা 100 গুণ করব, তাহলে আমাদের ফলাফলটি দাঁড়ালো 75% বা 75%। তাহলে এভাবেই আমরা পার্সেন্টেজ অন ডিরেক্ট ম্যাটেরিয়াল মেথড ক্যালকুলেট করব। যে ম্যাটেরিয়াল যত টাকা তার উপর যদি আমরা ওভারহেডটা ক্যালকুলেট করি তাহলে ওভারহেডটা কত পার্সেন্ট সেটি আমরা এখানে ক্যালকুলেট করে দেখলাম এই পদ্ধতিতে। তাহলে এখন আমরা দেখব এটির প্রয়োগের ক্ষেত্র। যেসব ক্ষেত্রে ব্যবহৃত মালের ব্যয় মোট খরচের একটি বড় অংশ এবং যে ক্ষেত্রে উপরি ব্যয়সমূহ মালের ব্যয়ের সাথে পরিবর্তনশীল
সেখানে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। তাহলে দুইটি বিষয় এখানে জড়িত। একটি হলো যেখানে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ একটি বড় অংশ জুড়ে থাকে, আরেকটি হলো উপরিব্যয়টা ব্যবহৃত কাঁচামালের সাথে সরাসরি রিলেটেড, সেটি পরিবর্তনশীল। উপরিব্যয়টা কাঁচামালের ব্যয়ের সাথে পরিবর্তন হয়, সেই সব ক্ষেত্রে এটি প্রয়োগটা অনেক বেশি সুফল বয়ে আনে। আমরা এর পরের পদ্ধতি দেখব প্রত্যক্ষ শ্রমের শতকরা হার পদ্ধতি, পার্সেন্টেজ অন ডিরেক্ট লেবার মেথড। উপরি খরচ বন্টনের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় পদ্ধতি হলো প্রত্যক্ষ শ্রমের শতকরা হার পদ্ধতি। এক্ষেত্রে ব্যবহৃত মালের মূল্যের পরিবর্তে শ্রমিকের মজুরি দ্বারা উপরি খরচকে ভাগ করে হার নির্ধারণ করা হয়। অর্থাৎ এখানে আমরা ব্যবহৃত মালকে গুরুত্ব না দিয়ে শ্রমিকের মজুরিকে গুরুত্ব দিচ্ছি। এখানকার সূত্রটা হলো পার্সেন্টেজ অন ডিরেক্ট লেবার ইকুয়াল টু অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ডিরেক্ট লেবার। এবং এটিও যেহেতু একটি পার্সেন্টেজ মেথড, এজন্য এক্ষেত্রেও আমরা 100 দিয়ে গুণ দিব। তাহলে আমরা এখানেও একটি উদাহরণ দেখি। মনে করি কোনো প্রতিষ্ঠানের আনুমানিক উপরিব্যয় 90,000 টাকা এবং প্রত্যক্ষ শ্রমের ব্যয় 1,50,000 টাকা। সেক্ষেত্রে আমাদের উপরিব্যয়ের হারটি কেমন হবে? 90,000 টাকা ভাগ 1,50,000 টাকা ইন্টু 100। তাহলে 60% আমাদের উপরিব্যয়ের হার, যেটি প্রত্যক্ষ শ্রমের উপর উপরিব্যয়ের হার 60%। পার্সেন্টেজ অন ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবারকে আমরা ওয়েজেসও বলে থাকি, যে মজুরি বা শ্রমের যেটি আমরা ইংলিশে বলি যে ওভারহেড ওয়েজেস বা ডিরেক্ট লেবার, সেটি আমরা বলতে পারি। তাহলে এই ডিরেক্ট লেবারের উপর আমরা যদি ওভারহেডটি ক্যালকুলেট করি, তাহলে আমরা এই পদ্ধতিতে ক্যালকুলেট করতে পারি। প্রয়োগের ক্ষেত্রে আমরা বলছি যে ক্ষেত্রে শ্রমিক উৎপাদনের মুখ্য উপাদান, শ্রমিকের মান, মজুরির হার ও ভিত্তির তেমন পরিবর্তন হয় না, সেখানে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠান শ্রমিক নির্ভর এবং যেখানে শ্রমিকের মজুরি বা শ্রমিকের মান খুব একটা পরিবর্তন হয় না, সেই সব ক্ষেত্রে আমরা এগুলো বেশি প্রয়োগ করতে পারি এবং ভালো ফল পাওয়া যায় সেখান থেকে। এরপরে আমরা দেখব মুখ্য ব্যয়ের শতকরা হার পদ্ধতি, পার্সেন্টেজ অন প্রাইম কস্ট মেথড। এখন শুরুতে আমাদের বুঝতে হবে মুখ্য ব্যয়টা কি। মুখ্য ব্যয়টি হলো আমাদের প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রমের সমষ্টি, এবং সাথে প্রত্যক্ষ অন্য যদি কোনো ব্যয় থাকে সেটিকে মিলে এই তিনটি ব্যয়কে আমরা একসাথে করে বলছি পার্সেন্টেজ আমাদের মুখ্য ব্যয়। তাহলে আমরা দেখে নেই, এই পদ্ধতিতে মুখ্য ব্যয়ের ভিত্তিতে কারখানা উপরিব্যয় বন্টন করা হয়। যেহেতু কাঁচামাল ও শ্রম উভয়ের জন্যই কারখানার উপরি খরচ হয়ে থাকে, সেহেতু মুখ্য ব্যয়ের ভিত্তিতে কারখানার উপরিব্যয় বন্টন যুক্তিসঙ্গত। এক্ষেত্রে মোট উপরিব্যয়কে মুখ্য ব্যয় দ্বারা ভাগ করে এ হার নির্ধারণ করা হয়। আমরা এর আগে দুইটি পদ্ধতি দেখেছি, যেখানে আমরা দেখেছি একটি হলো কাঁচামালের উপর নির্ভর করে তৈরি হয়েছে, আরেকটি হলো প্রত্যক্ষ শ্রমের উপর নির্ভর করে পার্সেন্টেজটা আমরা ক্যালকুলেট করেছি। কিন্তু এমন যদি হয় যে যেখানে দুইটি খরচেরই কাঁচামালও থাকবে, শ্রমও থাকবে, দুটি খরচে প্রতিনিধিত্ব করবে, তাহলে সেই পদ্ধতিকে আমরা বলছি প্রাইম কস্ট মেথড, পার্সেন্টেজ অন প্রাইম কস্ট মেথড, যেখানে কাঁচামাল এবং শ্রম উভয়কেই মূল্যায়ন করা হয়। এজন্য এটাকে আমরা বলছি এটি অধিক যুক্তিসঙ্গত। তাহলে এক্ষেত্রে সূত্রটি একই রকম, পার্সেন্টেজ অন প্রাইম কস্ট মেথড ইকুয়াল টু অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ওভারহেড ডিভাইডেড বাই অ্যাকচুয়াল অর এস্টিমেটেড প্রাইম কস্ট। এখানে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট অর ডিরেক্ট লেবার কস্টের পরিবর্তে আমরা বলছি প্রাইম কস্ট, অর্থাৎ এটির মধ্যে ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার উভয়ই যুক্ত রয়েছে।
এবং এটিও যেহেতু একটি পার্সেন্টেজ মেথড, এজন্য এখানেও আমরা 100 দিয়ে গুণ করছি। তাহলে এই তিনটি পদ্ধতির ক্ষেত্রেই আমরা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজটা বের করব। উদাহরণে আমরা বলছি, মনে করি কোনো প্রতিষ্ঠানের আনুমানিক উপরিব্যয় 90,000 টাকা। আগের গুলোতেও আমরা দেখেছি 90,000 টাকাই ছিল। আমাদের আগের দুটি উদাহরণের তথ্য নিয়েই আমরা এই উদাহরণটা সাজিয়েছি, যেখানে উপরিব্যয় ছিল 90,000 টাকা এবং ব্যবহৃত মালের পরিমাণ ছিল 1,20,000 টাকা, প্রত্যক্ষ শ্রমের ব্যয় ছিল 1,50,000 টাকা। সেই দুটি উদাহরণকে আমরা সম্মিলিতভাবে একটি উদাহরণ তৈরি করেছি, যেখানে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা পার্সেন্টেজ অন প্রাইম কস্ট মেথডে ওভারহেডটি ক্যালকুলেট করব। তাহলে আমরা উপরিব্যয়ের হার হবে মুখ্য ব্যয়ের 90,000 ভাগ 2,70,000। এখানে 2,70,000 বলতে 1,20,000 টাকা আমাদের কাঁচামালের পরিমাণ আর 1,50,000 টাকা আমাদের প্রত্যক্ষ শ্রমের পরিমাণ। এই দুটিকে যোগ করে আমরা পেলাম 2,70,000 টাকা। সেই 2,70,000 টাকা দিয়ে আমরা ভাগ করলাম 90,000 টাকা, যেটি আমাদের ওভারহেড। ভাগ করার পর যেহেতু এটি পার্সেন্টেজ মেথড, এজন্য আমরা 100 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা পেলাম 33.33%। এভাবে আমরা পার্সেন্টেজ অন প্রাইম কস্ট মেথড ক্যালকুলেট করতে পারি। প্রাইম কস্টের উপর ভিত্তি করে ওভারহেডটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে এই পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে আমাদের প্রয়োগের ক্ষেত্র যদি আমরা বলি, যে ক্ষেত্রে উপরিব্যয় কাঁচামাল ও শ্রমের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে এ পদ্ধতি সঠিকভাবে প্রয়োগ করা যায়। অর্থাৎ এখানে দুইটি উপাদানই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা নির্দিষ্ট কোনো উপাদানের উপরে ফোকাস না করে আমরা দুটি উপাদানকেই সমান গুরুত্ব দিয়ে এই পদ্ধতিটি তৈরি করেছি। ফলে তোমরা বলতে পারো যে এই পদ্ধতিটি অধিক যুক্তিসঙ্গত। এই পদ্ধতিতে প্রয়োগ করলে আমরা দুটি উপাদানকেই সমানভাবে গুরুত্ব দিতে পারি। এরপরে আমরা দেখে নেই আমাদের যন্ত্র ঘন্টা হার পদ্ধতি। আমরা বলেছিলাম এটি হলো আওয়ারলি রেট মেথড। আওয়ারলি রেট মেথডের মধ্যে দুটি মেথড রয়েছে, একটি হলো মেশিন আওয়ার রেট মেথড, আরেকটি হলো লেবার আওয়ার রেট মেথড। এই দুটি আওয়ারলি রেট মেথড। তাহলে আওয়ারলি রেট মেথডগুলো কেমন এবং তার প্রয়োগ কেমন সেটি আমরা দেখে নেই। যন্ত্র ঘন্টা হার হলো খরচ বন্টন বা উপরিব্যয় প্রয়োগের একটি প্রকৃত বা পূর্ব নির্ধারিত হার, যা বন্টনকৃত উপরিব্যয়কে কার্যকরী ঘন্টা দ্বারা ভাগ করে নির্ণয় করা হয়। এখানে সূত্রটিতে আমরা বলছি ডিরেক্ট মেশিন আওয়ার রেট, এটিকে আমরা সংক্ষেপে MHR বা মেশিন আওয়ার রেট সমান অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ওভারহেড, যেটি সবসময় কিন্তু আমরা উপরে অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ওভারহেডটাই রাখছি, আর নিচেই আমরা বলছি অ্যাকচুয়াল অর এস্টিমেটেড মেশিন আওয়ার। এখানে একটি বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা 100 দিয়ে গুণ করিনি, আমরা ইউনিট মেথডেও 100 দিয়ে গুণ করিনি, আমরা আওয়ারলি মেথডেও 100 দিয়ে গুণ করছি না, আমরা শুধুমাত্র পার্সেন্টেজ মেথডে 100 দিয়ে গুণ করছি। এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এজন্যই আমরা আলাদা আলাদা ভাবে তিনটি ধরন আলাদাভাবে বর্ণনা করেছি। একটি হলো ইউনিট মেথড, একটি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থটি হলো পার্সেন্টেজ মেথড, এবং পঞ্চম এবং ষষ্ঠটিকে আমরা বলছি আওয়ারলি রেট মেথড। তাহলে একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি, মনে করি কোনো উৎপাদন কাজে মোট উপরি খরচ 60,000 টাকা এবং কার্যকরী যন্ত্র ঘন্টার পরিমাণ 1,500 ঘন্টা। তাহলে এখন যদি আমরা এই সূত্রটি প্রয়োগ করি, তাহলে আমাদের যন্ত্র ঘন্টা হার হবে মোট উপরি খরচ ভাগ 1,500 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টার উপরি খরচ আমাদের বের হবে 40 টাকা। 60,000 ভাগ 1,500 সমান 40 টাকা প্রতি ঘন্টা উপরি খরচের হার হবে। এটাকে আমরা বলছি যন্ত্র ঘন্টা হার পদ্ধতি। এটি প্রয়োগের ক্ষেত্রেও আমরা বলছি, যেখানে উৎপাদনের জন্য
যন্ত্রের ব্যবহার সবচেয়ে বেশি, সেক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। আগেরগুলোতে আমরা বলেছিলাম যেখানে কাঁচামালের ব্যবহার অধিক, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ অন ডিরেক্ট ম্যাটেরিয়াল মেথড ইউজ করেছি। যেখানে শ্রমিকের মজুরির একটি বড় ভূমিকা থাকে, সেখানে আমরা বলছি পার্সেন্টেজ অন ডিরেক্ট লেবার মেথড। আর এখানে আমরা বলছি যেখানে যন্ত্রের ব্যবহার বেশি, সেক্ষেত্রে আমরা ইউজ করব মেশিন আওয়ার রেট মেথড। এরপরে আমরা দেখব সর্বশেষ পদ্ধতি, প্রত্যক্ষ শ্রম ঘন্টা হার পদ্ধতি, ডিরেক্ট লেবার আওয়ার রেট মেথড। তাহলে এটি আমরা দেখে নেই। অনেক প্রতিষ্ঠানে পরোক্ষ ব্যয়ের সাথে প্রত্যক্ষ শ্রম ঘন্টার সম্পর্ক বিদ্যমান। পরোক্ষ ব্যয় বলতে আমরা ওভারহেডটাকেই, পরোক্ষ ব্যয়ের সমষ্টিকে যেহেতু আমরা ওভারহেড বলছি, সেই ওভারহেডটার সাথে আমাদের প্রত্যক্ষ শ্রম ঘন্টার সম্পর্ক অনেক ক্ষেত্রেই আমরা বিদ্যমান দেখি। সেসব প্রতিষ্ঠানে শ্রম ঘন্টা হারের ভিত্তিতে পরোক্ষ উৎপাদন ব্যয় বা ওভারহেড রেট নির্ণয় করা হয়। সেটির ক্ষেত্রে আমাদের সূত্র হলো ডিরেক্ট লেবার আওয়ার রেট বা LHR, লেবার আওয়ার রেট ইকুয়াল টু অ্যাকচুয়াল or estimated overhead divided by direct labor hour work, অর্থাৎ লেবারের কত ঘন্টা কাজ করেছে সেটি দিয়ে আমরা ভাগ করব আমাদের অ্যাকচুয়াল or estimated overhead, যেটি টাকা যত টাকা এসেছে সেই অ্যামাউন্টটাকে। তাহলে একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি এটিকেও। মনে করি একটি প্রতিষ্ঠানে আনুমানিক উপরি খরচ 42,000 টাকা এবং প্রত্যক্ষ শ্রম ঘন্টা 6,000 ঘন্টা। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করতে চাই, তাহলে এমন ভাবে দেখতে পারি উপরি খরচ ভাগ শ্রম ঘন্টা সমান 42,000 ভাগ 6,000। 42,000 টাকা ভাগ 6,000 ঘন্টা সমান 7 টাকা প্রতি ঘন্টা। তাহলে আমরা 1 ঘন্টার উপরি খরচ পেয়ে গেলাম। এখন আমরা আরেকটি জিনিস দেখি, একটি পণ্য উৎপাদন করতে যদি 3 ঘন্টা সময় লাগে, তবে ওই দ্রব্যের জন্য কারখানা উপরিব্যয় কত সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা কিন্তু প্রোডাক্টের উপরে একটি প্রোডাক্টের উপরিব্যয় কত সেটিও আমরা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে সেটি কিভাবে নির্ণয় করতে পারি? যেহেতু আমাদের 1 ঘন্টার উপরিব্যয় 7 টাকা আর একটি পণ্য তৈরি করতে 3 ঘন্টা শ্রম প্রয়োজন, সেক্ষেত্রে ওই পণ্যটির সাথে উপরিব্যয়ের পরিমাণ হবে 21 টাকা। 7 গুণ 3 সমান 21 টাকা। আমরা বলছি প্রয়োগ ক্ষেত্র হিসেবে যেসব কারখানায় মানব শ্রমিক দিয়ে উৎপাদন কার্য সম্পাদন করা হয় এবং সময়ের ভিত্তিতে ঘন্টা হারে মজুরি প্রদান করা হয়, সেখানে এই পদ্ধতি প্রয়োগযোগ্য। এখানে লক্ষ্য করো, আমরা উদাহরণের মধ্যেও বোঝানোর চেষ্টা করেছি যে একটি পণ্য উৎপাদন করতে 3 ঘন্টা সময় লাগে। একজন শ্রমিকের যদি 3 ঘন্টা সময় লাগে, তাহলে সেটি অবশ্যই একটি শ্রম নির্ভর কারখানা, যেখানে একটি শ্রমিকের প্রত্যক্ষ শ্রমের মাধ্যমেই এই প্রোডাক্টগুলো তৈরি হয়। তাহলে সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা বলছি যে ডিরেক্ট লেবার আওয়ার রেট মেথডটি অধিক যুক্তিসঙ্গত এবং প্রয়োগযোগ্য। তাহলে আমরা দেখে নিলাম আমাদের পদ্ধতি সমূহ। আমাদের একে একে 6টি পদ্ধতি আমরা দেখলাম। আমরা প্রথম পদ্ধতি সম্পর্কে একটি উদাহরণ দেখেছিলাম। এখন আমরা বাকি 5টি পদ্ধতি সম্পর্কে আরেকটি উদাহরণের মাধ্যমে দেখব। তাহলে আমাদের এই বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হবে। তাহলে আমরা দেখে নেই আমাদের প্রবলেম 2-তে কি কি ইনফরমেশন দেওয়া আছে। The following information relates to the activities of a production department for a certain period in a factory. এখানে বলা হয়েছে cost of material used 72,000 টাকা, direct wages 60,000 টাকা, hours of machine operation 20,000 hours, labor hour work 24,000 hours। এবং আমরা আরেকটি কালি দিয়ে লিখেছি, নীল কালি দিয়ে লিখেছি ওভারহেড চার্জেবল টু দ্য ডিপার্টমেন্ট 48,000 টাকা। এটি আলাদা কায়দে লেখার অর্থ হলো প্রত্যেকটি মেথডেই আমাদের এই ওভারহেড রেটটি প্রয়োগ হবে। তাহলে
আমরা দেখি আমাদের রিকোয়ারমেন্টে বলা রয়েছে prepare a comparative statement of cost of this order by using the 5 different methods of recovery of overhead. তাহলে আমরা এখন আমাদের 5টি মেথডে এই ওভারহেড রেটটি প্রয়োগ করে দেখব যে কোন মেথডে আমরা কিভাবে ওভারহেড ক্যালকুলেট করতে পারি। তাহলে ইনফরমেশনগুলো তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখতে পারো, তাহলে যখন অঙ্ক বুঝাবো তখন কিন্তু তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একে একে আমাদের পদ্ধতিগুলোতে চলে যাই। প্রথমেই আমরা দেখব আমাদের পার্সেন্টেজ অন ডিরেক্ট ম্যাটেরিয়াল মেথড। সেটি সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে, এস্টিমেটেড ওভারহেড ডিভাইডেড বাই কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড। আর আমরা বলেছিলাম যেহেতু এটি একটি পার্সেন্টেজ মেথড, এই জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এস্টিমেটেড ওভারহেড 48,000 টাকা, কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড 72,000 টাকা। তাহলে 48,000 কে আমরা 72,000 দিয়ে ভাগ দিব এবং 100 দিয়ে গুণ দিব। তাহলে আমাদের যে রেজাল্টটি আসে 66.67%। এভাবেই আমরা ক্যালকুলেট করে ফেললাম পার্সেন্টেজ অন ডিরেক্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ ম্যাটেরিয়ালের উপর যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পার্সেন্ট ম্যাটেরিয়ালের যে খরচ সেটির কত পার্সেন্ট আমাদের ওভারহেড সেটি আমরা ক্যালকুলেট করলাম। একই নিয়মে আমরা যদি ওভারহেড অ্যাজ পার্সেন্টেজ অন ডিরেক্ট লেবার অর ওয়েজেস করি তাহলে আমাদের সেই সূত্রটি প্রয়োগ করব, অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ডিরেক্ট লেবার ইনটু 100। তাহলে 48,000 কে এখন আমরা ভাগ দিব 60,000 টাকা দিয়ে, যেটি ছিল আমাদের ডিরেক্ট লেবার আওয়ার, ডিরেক্ট লেবার আমাদের ডিরেক্ট লেবারের যে টাকার পরিমাণ সেটি ছিল 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকা দিয়ে আমরা আমাদের সেই ওভারহেড 48,000 টাকা সেটিকে ভাগ করব। ভাগ করার পর পার্সেন্টেজ মেথড অনুসারে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে আমাদের পার্সেন্টটা দাঁড়ায় 80%। তাহলে এভাবে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল মেথড এবং ডিরেক্ট লেবার মেথড প্রয়োগ করব। এরপরে আমরা এই দুটির সম্মিলিত রূপ হিসেবে বলছি পার্সেন্টেজ অন প্রাইম কস্ট মেথড। তাহলে শুরুতেই আমাদের যেটি করতে হবে সেটি হলো প্রাইম কস্টের পরিমাণটা নির্ধারণ করতে হবে। আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালের পরিমাণ ছিল 72,000 টাকা আর ওয়েজেসটা ছিল 60,000 টাকা। তাহলে আমাদের প্রাইম কস্টে দাঁড়ালো 1,32,000 টাকা, 1,32,000 টাকা। তাহলে এই 1,32,000 টাকা দিয়ে আমরা যদি এখন 48,000 টাকাকে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেটটি দাঁড়ায় 36.36%। এভাবে আমরা পার্সেন্টেজ অন প্রাইম কস্ট মেথড ক্যালকুলেট করতে পারি, যেখানে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ওয়েজেস দুটি প্রতিনিধিত্ব করে। এরপরে আমরা চলে যাব আমাদের আওয়ারলি রেট মেথডে, যেখানে শুরুতে আমরা দেখব মেশিন আওয়ার রেট মেথড। ডিরেক্ট মেশিন আওয়ার রেট মেথডে আমরা বলছি অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই অ্যাকচুয়াল অর এস্টিমেটেড মেশিন আওয়ার। এখানে আমরা 100 দিয়ে গুণ করছি না, আমরা 48,000 টাকাকে 20,000 আওয়ার্স দিয়ে ভাগ করছি। তাহলে আমাদের পার আওয়ারের ওভারহেড কস্ট দাঁড়ায় 2.40 পার মেশিন আওয়ার। এবং আমাদের সর্বশেষ মেথডে আমরা বলছি আমাদের ডিরেক্ট লেবার আওয়ার রেট LHR, এটি সমান অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ওভারহেড ডিভাইডেড বাই ডিরেক্ট লেবার আওয়ার ওয়ার্কড। এবং এক্ষেত্রেও আমরা 100 দিয়ে গুণ করব না, আমরা সরাসরি 48,000 টাকাকে 24,000 আওয়ার্স দিয়ে ভাগ করব। তাহলে আমাদের পার আওয়ারের ওভারহেড রেট দাঁড়ালো 2 টাকা পার লেবার আওয়ার। তাহলে এভাবেই আমরা ধাপে ধাপে 5টি মেথড দেখে ফেললাম। আশা করি তাহলে আমাদের সার্বিকভাবে যে 6টি মেথড আমরা দেখলাম লেবারের ক্ষেত্রে, এই ওভারহেডের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা এই 6টি মেথড সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করেছো এবং এই 6টি মেথডই আমাদের এই অধ্যায়ের সাথে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটি মেথডের সম্পর্কে প্র্যাকটিস করবে। তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বই থেকে তোমাদের এই
এই ধরনের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং সাথে সাথে এই লেকচার দেখলে আশা করি যে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে পরিষ্কার একটা ধারণা তৈরি হবে। তোমরা যদি রেফারেন্স বই হিসেবে দেখতে চাও তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর চার্লস টি হর্নগেন, শ্রীকান্ত এম ডটার এবং জর্জ ফস্টার এর লেখা এই কস্ট অ্যাকাউন্টিং বইটি রেফারেন্স বই হিসেবে দেখতে পারো। আর যদি তোমরা আরেকটি বই দেখতে চাও, এটি একজন ইন্ডিয়ান রাইটারের লেখা, সুভাষ জাগপাল। তিনি কস্ট অ্যাকাউন্টিং এর উপরে বেশ কয়েকটি বই লিখেছেন। এটি হলো কস্ট অ্যাকাউন্টিং এর তার লেখা দ্বিতীয় পার্ট, এখানে কস্টিং 2 লেখা। এখানে ওভারহেড কস্ট এবং মেথডস অফ কস্টিং সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এই বইটিও তোমরা দেখতে পারো। এছাড়াও তোমরা যদি বাংলাদেশি রাইটারের বই দেখতে চাও তাহলে 3টি বই সম্পর্কে আমি বলতে পারি। একটি হলো কমার্স পাবলিকেশন, আজিজিয়া বুক ডিপো এবং সমন্বয় প্রকাশনের বইগুলো তোমরা তোমাদের সহায়ক পাঠ্য বই হিসেবে দেখতে পারো। তাহলে আমাদের এই ছিল আজকের আলোচনা। আশা করছি তোমাদের এই আলোচনা তোমাদের নিয়মিত অধ্যয়নকে আরো ত্বরান্বিত করবে, সহায়তা করবে। তোমরা ঘরে অবস্থান করবে। তোমাদের জন্য আমার পক্ষ থেকে সবসময় যে মেসেজটি আমি বলি, ঘরে থাকো, নিরাপদে থাকো, বাংলাদেশকে ভালো রাখো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।